সমাজ সংস্কৃতি ও রাজনীতিতে যখন আমরা চাই ইতিবাচক পরিবর্তন, তখন প্রয়োজন মুক্তচিন্তার জায়গা, যেখানে প্রশ্ন করা যায় নির্ভয়ে, আলোচনা হয় সম্মানের সঙ্গে এবং সমাধান খোঁজা হয় যুক্তির আলোয়। সংস্কার ও পরিবর্তনের পথে আমরা দেখতে চাই এক বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ, মত ও বিরোধের স্বাধীনতা যেখানে থাকবে সবার জন্য। এটি নিউজের নিয়মিত টকশো নিউজ আওয়ার এক্সট্রা এখন থেকে নতুন নামে স্বাধীন সংলাপ। স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা স্বাধীন সংলাপে, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আমি রেজওয়ান ফয়েজ আপনাদের সঙ্গে আছি এই নতুন যাত্রায়। আজ আমরা আরও খোলামেলা, যুক্তিনির্ভর ও দায়িত্বশীল আলোচনায় খুঁজব পরিবর্তনের পথ। আজকে আমরা আলোচনার শিরোনাম দিয়েছি যে মাস 36 দিনের। আজকে আমাদের সঙ্গে আছেন দুজন আলোচক, আমরা একটু পরিচয় হয়ে নিই। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার রবিন ফারহানা, তিনি সাবেক সংসদ সদস্য ও সহ আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, এবং আছেন সাজিস আলম, তিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। যেহেতু জুলাই মাস আমরা গণ অভ্যুত্থান উদযাপন করব, আমরা এই পুরো মাস জুড়ে উদযাপন করব। আমাদের আলোচনাটা আমরা একটু জুলাই মাস, আগস্ট এই গণ অভ্যুত্থানের চাওয়া পাওয়া নিয়ে সেখানে থাকতে চাই। সেখান থেকে আমরা সার্জিস আপনাকে দিয়ে একটু শুরু করবো আলোচনা। আমি যদি যে প্রশ্ন প্রথমে করব, 8ই আগস্ট নতুন বাংলাদেশ যে দিবস পালন করার একটা কথা ছিল, যেটা আপনারা তীব্র প্রতিবাদ করেছেন এবং আপনাদের প্রতিবাদের মুখে সরকার সেখান থেকে সরে এসছে, এই দিবসটা পালন হচ্ছে না। ঠিক আছে, আপনারা যে দাবিগুলো করেন বেশিরভাগ দাবি এসে সরকার মেনে নেয়। তো আমার প্রশ্ন ওখানে না, আমার এই বিষয়টি নিয়ে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে আপনি লিখেছিলেন যে 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 8ই আগস্ট তো যে সরকার গঠিত হলো, আপনারাই তো সেই সরকার গঠন করলেন, আপনাদের পছন্দের লোকজনই নিয়ে সেই সরকার গঠন করা হলো। তাহলে আপনি কেন বলছেন যে 8 আগস্ট আসলে দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার, বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে? এগুলো কেন বললেন? আপনাকে ধন্যবাদ। আপনাদের এই যে নতুন প্রোগ্রাম, এই প্রোগ্রামের সফলতা কামনা করি। আমরা বিশ্বাস করি আপনাদের যে নাম স্বাধীন সংলাপ, এটার সাথে আপনারা জাস্টিস করবেন। বরাবরই আমরা সেই স্বাধীনতা এই সংলাপে দেখতে পাবো সবসময়। প্রথম কথা হচ্ছে, একটু আগে একটা কথা বলেছেন যে আমরা যেগুলো বলি বেশিরভাগই সরকার মেনে নেয়, এটার সাথে একমত নই। আসলে যৌক্তিক যদি হয়, বাংলাদেশের মানুষের যদি এটার সাথে পারসেপশন থাকে এবং মতামতের একটা ঐক্যমত্য থাকে, তখন সেটা মেনে নেওয়া হয়। আর যদি মেনে নিত, তাহলে এতদিন আমরা ঘোষণাপত্র পেতাম, জুলাই সনদে পেতাম, আরও অনেক কিছুই হয়তো পেতাম, যেটা আমাদের প্রত্যাশা অনুযায়ী পাইনি। সেই জায়গা থেকে এই স্ট্যাটাসটা দেয়া। আসলে আপা কিন্তু আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা একসাথে শহীদ মিনারে 3 আগস্টে ছিলাম, তো আরও রাজপথেও থাকা হয়েছে। তাদের লড়াইটা আমাদের চেয়ে অনেক দীর্ঘ। তো একটা জিনিস কি, ওই 5ই আগস্টের কথা যদি আমরা মনে করি, ইভেন 3 আগস্টের কথা যদি মনে করি, আমাদের শরীর এখনও শিউরে ওঠে। সেই সূর্যাস্তের বিকাল, শহীদ মিনারে হাজার হাজার মানুষ, পুরো ঢাকায় লক্ষ মানুষ রাজপথে নেমেছে। 5ই আগস্টে কোটি মানুষ রাজপথে নেমেছে। এক একজন মানুষ খুশিতে চিৎকার করে কান্না করেছে। মানে এই শব্দগুলো একটা আরেকটার সাথে যায় না, বিপরীত, কিন্তু এটাই হয়েছে। মানুষের এই দীর্ঘ যুগের বেশি সময়ের ক্ষোভ, রাগ, অত্যাচার, নির্যাতন, মানে মনে হচ্ছিল মানুষের ওই দিন, যে মানুষ এতদিন ধরে একটা জেলখানায় ছিল, পুরো দেশটা একটা জেলখানা ছিল, এবার মুক্তি পেয়েছে মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা, মানে যতটুকু হতে পারে একটা দেশকে নিয়ে, তার সর্বোচ্চ পর্যায়ে ছিল সেদিন। আমি মনে করি না যে 1 বছরেই সেই সকল প্রত্যাশা বা স্বপ্নগুলো পূরণ হবে, কিন্তু 1 বছরে যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত অন্তত পূরণ হওয়ার কথা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এবং বাকি সকলের সহযোগিতায়, সেটা হয়নি। মানে একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত হয়নি, বলা যায় যে জাস্ট ছোট্ট করে শুরু হয়েছে আর কি, এবং সেখানেও অনেক বাধা। এবং এখানে আমি অবশ্যই, এখানে যেমন আমাদের সীমাবদ্ধতা আছে, রাজনৈতিক দলগুলোর দায় আছে, জনগণের দায় আছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একটা বড় দায় দিব। আমার কাছে মনে হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছেন, তাদেরকে উপদেষ্টা হিসেবে ঠিক করার জন্য যখন বিভিন্ন মতামত নেওয়া হচ্ছিল, তখন আরেকটা ক্রাইটেরিয়া যোগ করা দরকার ছিল, যে এই অভ্যুত্থানে রাজপথে উনি একদিনের জন্য ছিলেন কিনা। মানে যারা একদিনের জন্য এই রাজপথে নামেনি, তাদের উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা আসলে থাকা উচিত ছিল না। সে তার পূর্বের ক্যারিয়ারে যতই সৎ হোক না কেন, যতই দক্ষ হোক না কেন, এই জিনিসটারই এখন আসলে অনুভব হয় যে ওইটা একটা আমাদের সীমাবদ্ধতা ছিল। আর আরেকটা জিনিসের দ্বিমত জানিয়ে রাখি, এই উপদেষ্টারা আমাদের পছন্দের উপদেষ্টা, এটা একটা ভুল কথা। আচ্ছা, এখানে
ওই 5ই আগস্ট পরবর্তী সময় আপনি দেখে থাকবেন 5ই আগস্ট বিজয় নিশ্চিত হওয়ার পরে প্রথম আমাদের সামনের সারির নেতৃত্বের কয়েকজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে অনলাইনে কথা বলে। সেখানে ছাত্র দলের সেক্রেটারি নিজে ছিলেন, আরও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়। এটা 5ই আগস্ট ওই বিকাল বেলায়। আবার আপনি দেখবেন 5ই আগস্ট থেকে 8ই আগস্টে এই মধ্যবর্তী যে সময়টা বিএনপির সাথে কথা হয়েছে, অন্যান্য জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে, সিভিল সোসাইটির সাথে কথা হয়েছে, বুদ্ধিজীবী সমাজ যারা সেনাবাহিনী থেকে শুরু করে সকলের সাথে কথা হয়েছে। তারা দুইটা জায়গায় স্পষ্ট মত দিয়েছে। এক, তাদের পক্ষ থেকে এই মতামত এসেছে উনাকে নেওয়া যেতে পারে, উনাকে নেওয়া যেতে পারে, উনাকে নেওয়া যেতে পারে। তারা কেউ কোনো দলের পোস্টের ব্যাপারটা এমন না, কিন্তু মতামত এসেছে ওনাদের নেওয়া যেতে পারে। আবার মনে করেন কেউ একজন, সাপোজ ধরেন আমাদের মধ্য থেকে কেউ যদি একজনকে উপদেষ্টা হিসেবে নেয়ার এখানে মতামত দিয়ে থাকে, ওই লিস্ট দেখে যদি বিএনপির মনে হয়েছিল তখন যে ওনাকে রাখা যাবে না, কেটে দিয়েছে। যার নাম কোনো একটা স্টেক বা অংশীদার তখন কেটে দিয়েছে, তাকে আর উপদেষ্টা পদে নেওয়া হয় নাই। তো এখানে সকলের মতামত ছিল, অংশগ্রহণ ছিল। আমাদেরকে এটা দিয়ে দেওয়া হয় কেন? কারণ যেহেতু আমরা ওই অভ্যুত্থানের বা ওই লড়াইয়ের সামনের সারিতে নেতৃত্বের জায়গায় থেকেছি। কিন্তু আসলে মানে খারাপ লাগাটা কোন জায়গা থেকে, আমাদের এই যে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমি মনে করি তাদের হয়তো পূর্বে তাদের যে পেশা ছিল বা দায়িত্ব ছিল সেখানে তারা সৎ ছিলেন, দক্ষ ছিলেন, তারা সবসময় ওই জায়গায় পূর্ণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। কিন্তু এই মানুষগুলোর আসলে এই অভিজ্ঞতাটুকু নেই কিভাবে হয়তো একটা মন্ত্রণালয় চালাতে হয়, একটা দেশের একটা অংশ চালাতে হয়। এই জায়গায় তারা এই সিস্টেমটা বুঝতে গিয়ে এবং এই বুঝতে গিয়ে গতানুগতিক যেই গতিতে সংস্কারটা হয় বা কাজ হয় একটা নির্বাচিত সরকারে, এই উপদেষ্টা মণ্ডলীর অনেকেই তার চেয়ে অনেক ধীর গতিতে কাজ করেছেন। ফলে আমাদের কাঙ্ক্ষিত যে সংস্কারটা যেটা হওয়া দরকার ছিল আরও সাহসিকতার সাথে বোল্ডলি, সেটা আমরা দেখতে পাই না। ওই আফসোসের জায়গা থেকে এটা বলা। আপনি তিনজন যে ছাত্র উপদেষ্টা বা শিক্ষার্থী প্রতিনিধি ছিলেন, তারা কেমন করছেন উপদেষ্টা হিসেবে? আমাদের 3 জন ছিলেন, এখন তাদের জায়গা থেকে 2 জন আছেন। আমি জাস্ট আপনাদেরকে এটা শুধু আমি ইভেন জনগণের উপরেও ছেড়ে দিতে চাই। মানে যতজন উপদেষ্টা আছেন এদের মধ্যে যদি 3 ভাগের 1 ভাগ, ধরেন 7 জন বা 8 জন যদি লিস্ট করা হয়, তার মধ্যে ওই 3 জন থাকবেন। মানে যেটুকু কাজ আপনি দেখতে পাবেন, আসলে তাদের ভিতরে ওই যে একটা বললাম না, একটা তাড়না আছে যে আমার কিছু করে যেতে হবে, আমি মুখ দেখাবো কিভাবে, আমার একটা দায়বদ্ধতা আছে। কিন্তু আপনি এটা দেখবেন এই 22 জন উপদেষ্টা অনেকের নাম আমরা কেউ জানিই না, অনেকে বাংলাদেশের মানুষ কোনোদিন দেখেও নাই। সো ওই যে মানে মন্দের ভালো, তাদেরও কিন্তু এই অভিজ্ঞতা নাই, তার মাত্র ফ্রেশ গ্র্যাজুয়েট এক একজন, তাদের এই অভ্যুত্থানের লড়াইয়ের অভিজ্ঞতা। কিন্তু বাকি যারা বসে আছে এক একজন জীবনে 30, 40, 50 বছর খালি কাজ করিয়েছেন বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের চেয়ে অন্তত মন্দের ভালো হিসাবে আমরা অনেক ভালো পেয়েছি যারা এই ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব সেখানে ছিলেন। রুমিন ফারহানা, আপনার কাছে আসলে একই ধরনের প্রশ্ন। 1 বছর হয়ে গেল, যদি অভ্যুত্থানের বলে 1 বছর মোটামুটি হয়ে গেল। 1 বছরের প্রত্যাশা ছিল অনেক, প্রাপ্তি কতটুকু আপনার কাছে মূল্যায়ন কিরকম, যে আসলে 1 বছর কেমন গেল? দেখুন, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়, এটাকে আমরা জনযুদ্ধ বলি। এই জনযুদ্ধে যারা অংশ নিয়েছেন সরাসরি, যারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, আবার যারা পরোক্ষভাবে অংশ নিয়েছেন, সমর্থন করেছেন, মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছেন, তারা সকলেই মুক্তিযোদ্ধাদের এক একজনের স্বপ্ন কিন্তু এক একটা রকম ছিল। হ্যাঁ, সবাই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, কিন্তু কেন তারা স্বাধীন বাংলাদেশ চায় সেটা একজন কৃষক বা একজন শ্রমিক বা একজন একেবারে সাধারণ শ্রমজীবী মানুষ যেইভাবে চেয়েছে, একজন শিক্ষিত মধ্যবিত্তের কাছে চাওয়াটা ছিল ভিন্ন, আবার আরেক শ্রেণীর কাছে হয়তো চাওয়াটা আরেক রকম ছিল। সো এক একজনের এক এক রকম চাওয়া, এক এক রকম স্বপ্ন, তার কতটুকু পূরণ হয়েছে কতটুকু হয়নি সেই হিসাব নিকাশ হতে পারে। একই রকমভাবে জুলাইয়ের যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, 1.5 মাস বলি, আসলে এটা 36 দিনের, হ্যাঁ 36 দিনের যেই লড়াই, এই 36 দিনে 1,500 প্রাণ একেবারে অকাতরে বিলিয়ে দেওয়া দেশের জন্যে, 20 থেকে 25 হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করা, আহত হওয়া, অনেক মানুষের চোখ হারানো, কয়েকজন শিশু এই 36 দিনে নিহত হয়েছে। সো আমাদের এক একজনের চোখে এই 36 দিন কিন্তু এক এক রকম। ধরুন, যে রিকশাওয়ালাটি স্যালুট দিচ্ছিল, যার ছবিটি ভাইরাল হয়েছে, সে আশা করেছিল যে সে চালের দামটা আর একটু কম হয়তো তার জন্য হবে, কিংবা যে রিকশাওয়ালাটি
একটা লাশ বহন করে নিয়ে গেছিল ঢাকা মেডিকেল কলেজে। ওনার সাথে আমার কথা হয়েছে। আমি বলেছি আপনার কি মনে হয়েছিল ওই সময়? উনি বলছেন আমি কিছু বুঝতে পারিনি, আমার কিছুই মনে হয় না, আমার শুধু মনে হচ্ছে আমার নিজের একটা ছেলে এই বয়সের, এই ছেলেটিকে আমার বাঁচাতে হবে, এর বাইরে আমার আর কোনো চিন্তা ছিল না। সো এক একটা মানুষ তার যুদ্ধ, তার অবদান, তার স্বপ্ন একেবারেই ভিন্ন ভিন্ন 36 দিনের। তবে এই 36 দিনের কিন্তু একটা বিরাট প্রাপ্তি আছে। আমরা যারা দীর্ঘ 17 বছর লড়াই করেছি এবং খুব রেগুলার বেসিসে আমরা মাঠে ময়দানে মিডিয়াতে আমাদের প্রতিপক্ষের সঙ্গে বসতে হয়েছে, কথা বলতে হয়েছে, লড়াই করতে হয়েছে, ক্রমাগত আমাদের শুনতে হতো এখন আপনারা কি করবেন। মানে শেখ হাসিনা একজন অজেয় অমর একজন ব্যক্তি, যিনি তার জীবদ্দশায় আর কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে উনি নামবেন না, এরকম একটা পারসেপশন ধীরে ধীরে ছড়িয়ে দেয়া হচ্ছিল আওয়ামী লীগের তরফ থেকে। সেই পারসেপশনটার বিরুদ্ধে দাঁড়িয়ে এই 36 দিনে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে যে ঐক্যবদ্ধভাবে যদি তারা কোনো সত্যের পক্ষে গিয়ে দাঁড়ায়, তাহলে কোনো দুষ্কৃতিকারী, কোনো মাফিয়া কিংবা কোনো ফ্যাসিস্টের পক্ষে তার ক্ষমতাকে প্রলম্বিত করা সম্ভব নয়। এই 36 দিনে আমি যখন, আমার ভাই বলছিলেন যে আমি গিয়ে শহীদ মিনারে দাঁড়িয়েছি, তার আগের দিন আবার আমি যারা গান এবং কবিতার সঙ্গে যুক্ত, মানে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলছিলেন, তাদের সঙ্গে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম হচ্ছে ধানমন্ডির ওই 27 নম্বরের ওই দিকটাতে। তো আমাকে যখন বারবার প্রশ্ন করা হচ্ছিল আপনি কেন এসছেন, আপনি কোনো দলের এজেন্ডা থেকে এসছেন কিনা, আমি তখন বলেছিলাম আমি কোনো দল থেকে আসিনি, আমি বাংলাদেশের নাগরিক এবং আমি আমার নাগরিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য এখানে এসে যুক্ত হয়েছি। অর্থাৎ ওই 36টা দিন আপনি বিশ্বাস করেন কোনো মানুষ তার রাজনৈতিক পরিচয়টাকে সামনে এনে লড়াইটা করেনি। সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং তারা মুক্ত করেছে। সো 36 দিন হচ্ছে আমাদের বিজয় গাথা। এক বছর তাহলে আপনার কাছে মোটামুটি ভালো না, এক বছরের আমি কিন্তু 36 দিনের কথা বলেছি আমার বিজয়ে, কিন্তু তারপরে ওই যে বললাম স্বপ্ন, এক একটা মানুষের এক এক স্বপ্ন, সেখানে অনেক হোঁচট খেয়েছি, অনেকবার হোঁচট খেয়েছি। ধরুন আমি একজন নারী এবং একজন রাজনৈতিক কর্মী, হাসিনার আমলে আমাকে যেভাবে মেলাইন করা হয়েছে, আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমাকে সেভাবে মেলাইন করা হবে না। আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমাকে নিয়ে ভুয়া সংবাদ হবে না। আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমার যুক্তির বদলে আমি আরেকটা ধারালো যুক্তি মধ্যে পড়ব, আমি কেমন ব্যক্তি বা আমি নারী না পুরুষ, আমার পারিবারিক জীবনে কোন কোন সদস্য আছেন বা কোন কোন সদস্য নেই, সেই আলোচনাগুলো হতে পারে না পাবলিক ফোরামে। এই ভদ্রতা, এই সভ্যতাটুকু আমি আশা করেছিলাম, আমি পাইনি। সো এক একজনের ব্যথা, এক একজনের হতাশা এক এক রকম। এই হতাশার জায়গা থেকে যদি স্যার আপনাকে একটু জিজ্ঞেস করি যে গণঅভ্যুত্থানে এক বছর এসে আপনাদের প্রথম সারির অনেক সহযোদ্ধারা গণঅভ্যুত্থানের পরবর্তী অবস্থা নিয়ে অনেক হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। আমি যদি উমা ফাতেমার কথা বলি, তিনি দেখেছেন নিশ্চয়ই, তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং তার স্ট্যাটাসের মধ্যে মানে এক বছর নিয়ে তার একটা হতাশার কাজ করছে। এখানে এসে আপনার উপলব্ধিটা কি, যে আপনার সহযোদ্ধারা অনেকে আসলে হতাশ হয়ে পড়ছেন এক বছরের মধ্যে? না, এটা অ্যাকচুয়ালি একটু আগে জাস্ট আপা যেটা বললেন এটার সাথে আমি একদম পুরোপুরি এগ্রি করি, যে এক একজনের এক্সপেকটেশন এক এক রকম, চিন্তাভাবনা এক এক রকম, আদর্শ এক এক রকম, তো এক একটা স্বপ্ন ছিল এক একজনের। তো খুব স্বাভাবিকভাবেই মানুষের দেখার দৃষ্টিভঙ্গি এবং প্রাপ্তির সাথে প্রত্যাশার যে পার্থক্য, এই জায়গায় অনেকের অনেক রকম হতাশা আসতে পারে। যেমন ধরুন উমামা ফাতেমা যে কথাগুলো বলেছে, তার যে সব কথা কেউ একজন ফেলে দিবে এটারও সুযোগ নেই, আবার যে তার সব কথা গ্রহণ করতে হবে এটারও সুযোগ নেই, কারণ ওই কথাগুলোই তারই ফোরামের আরেকজন যখন আরেক পার্সপেক্টিভ থেকে গতকালকে বলেছে, মনে হচ্ছে না এগুলো তো এক সাইড থেকে সত্য। সো আসলে এটা বোথ সাইডের একটা বিষয় আছে আসলে, কিন্তু মানে সামগ্রিকভাবে যে জিনিসটা মনে হয়েছে এই 10-11 মাসে শেখ হাসিনা না আসলে বাংলাদেশের বিশাল বড় একটা ক্ষতি করেছে। এই ক্ষতিটা শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকার না থাকার ইকুয়েশনের মধ্যে সীমাবদ্ধ না। এই 16-17 বছরে এমন একটা মনস্তত্ত্ব, দূষিত মনস্তত্ত্ব, করাপ্টেড মনস্তত্ত্ব মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এমন একটা কালচারের ভিতর দিয়ে এই মানুষদেরকে যুগের অধিক সময় পার করেছে। মানুষ এখনও ওই কালচার থেকে বের হতে পারছে না। মানুষ এখনও মনে করে একটা চাকরিতে একটা যদি নিয়োগ প্রকাশ হয়,
আগে মানে পরীক্ষার প্রস্তুতির আগে কোথায় কোথায় গিয়ে সুপারিশ করা যায়, কোন আপার কাছে গেলে, কোন ভাইয়ের কাছে গেলে, কোন সমন্বয়কের কাছে গেলে মানুষ এখনো এই দিকে দৌড়ায়। আবার আপনি দেখবেন আপা বা আমাদের প্রত্যেকদিন অন্তত এরকম 100টা সুপারিশের ফেস করতে হয়, যেগুলো হচ্ছে কাউকে একটা ভালো জায়গায় ব্যক্তিগতভাবে ট্রান্সফার করতে হবে, কাউকে পদোন্নতির জন্য বলতে হবে, তার অফিস যেন এই গ্রামে না হয় এই শহরে হয় এটার জন্য বলতে হবে। এবং ওই যে মানুষের আগেকার যে তোষামোদের যে কালচারটা, সেটা একদম ব্যক্তি পর্যায় থেকে আমলাতন্ত্রে রাজনৈতিকভাবে প্রত্যেকটা জায়গায় এই কালচারগুলো এখন স্ট্যাবলিশড। আমাদের এখন আমরা যারা চাই এটা পরিবর্তন হোক, আমাদের এটার সাথে ফাইট করতে হচ্ছে। এবং আমরা যারা ফাইট করছি না, এই মানুষটার সংখ্যা খুব কম আসলে। মানে আমার যদি প্রত্যেক দিনের অর্ধেক সময় এসব অযৌক্তিক অপ্রত্যাশিত সুপারিশ শুনতে চলে যায়, যেগুলো আসলে আমরা প্রত্যাশা করি না নতুন বাংলাদেশে, তাহলে আমার সময়ের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। আমাদের এই যে একটা বেড়াজাল শেকড়গুলো ছড়িয়ে পড়েছে এই কালচারগুলোর, এগুলোর সাথে ফাইট করতে হয়। ওই যে একটা কথা আমরা বারবার বলি, একজন ব্যক্তি বা কয়েকশো জন ব্যক্তি চলে গিয়েছে, কিন্তু হাজার হাজার কিংবা লক্ষ ওইগুলোর অনুসারী যারা ছিল তারা এখনো থেকে গিয়েছে। এবং তারা এই জিনিসগুলো যেই ভাষায়, যেই টোনে, যেই জেস্চার শো করে তাদের সাথে কথা বলতো, একদম বোঝার উপায় নেই, সেম ভাষায় তারা এখন আমাদের সাথে কথা বলার চেষ্টা করে। সো এই জন্য আমার মনে হয় যে আমাদের এই লড়াইটা অব্যাহত রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটা যদি আমরা রাখতে পারি, আমি একটা কথা বলেছি যে পরিবর্তনের শুরু হয়েছে, হয়তো যেটা 10% হওয়ার কথা ছিল এটা হয়তো 2% হয়েছে, কিন্তু এই ধারাটা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে মানুষগুলো লড়াই করছে, অ্যাকচুয়ালি আপনি সোশ্যাল মিডিয়ায় বা আপনার চোখের সামনে যেই ন্যারেটিভ দেখেন সেটা সবসময় সত্য না। সত্যটা হচ্ছে এমন কিছু মানুষ হয়তো লড়াই করছে যেই মানুষগুলো সম্পর্কে আপনারা আরো নেতিবাচক ধারণা পোষণ করেন, ওই মানুষগুলোকে প্রশ্নবিদ্ধ করেন। কারণ এই লড়াই করা মানুষগুলো তুলনামূলক সৎ হয় এবং তাদের কাছে ওই অসৎ কালো কোটি কোটি টাকা নেই যেগুলো দিয়ে তারা বিভিন্ন মিডিয়া চালাবে, ন্যারেটিভ হাউস চালাবে, সোশ্যাল মিডিয়ার পেজ চালাবে, যেগুলো দিয়ে তারা প্রোপাগান্ডা ছড়াবে। সো লড়াইটা আসলে ওই সৎ মানুষদের আসলেই কষ্ট হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা হয়, মানে এই যে সামগ্রিক পরিস্থিতিতে, এই যে পুরনো যে স্ট্যাবলিশমেন্টটা, এই স্ট্যাবলিশমেন্ট কিন্তু মিডিয়াতে আছে, পলিটিক্সে আছে, আমলাতন্ত্রে আছে, বিজনেসে আছে, সব জায়গায় আছে। তারা নতুন করে যারা এটা পরিবর্তনের কথা বলে না, তাদেরকে সামনে আসতে দিতে চায় না। কারণ তারা যদি দাঁড়িয়ে যায় তাহলে ওই পুরাতন স্ট্যাবলিশমেন্টটা আর থাকবে না। সো ওইখানে আমাদের একটু চ্যালেঞ্জ। এবং তারপর আমরা আশা করি এই ইয়াং জেনারেশনের কাছে এখন যে কোনো কিছু পার পেয়ে যাওয়া এত সহজ না। ওই জায়গায় আমাদের আশাটা। সেটা আমি একটু রাজনীতিতে আসে। রুমিন ফারহানা, এই জুলাই মাসের মধ্যেই ঐকমত্য কমিশন জুলাই চার্টারটা প্রকাশ করতে চায় তারা বলেছে, কিন্তু এখন তারা বলছে যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাচ্ছে না এবং তারা আসলে ঠিক সময়ে এটা প্রকাশ করতে পারবে কিনা এটা নিয়ে তারা সন্দিহান। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে এই যে ঐকমত্যে পৌঁছাচ্ছে না দলগুলো, সেখানে বিএনপি একটা বড় রোল প্লে করছে, যেখানেই প্রায় সব দল ঐকমত্য হচ্ছে, বিএনপি যে সেখানেই ভেটো দিচ্ছে। বড় বড় এই ইস্যুগুলোতে যে প্রথমে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর হবে কিনা রাজি হলো, তারপর এনসিসি নিয়ে আবার তাদের আপত্তি আছে, মানে বিএনপি বিভিন্ন জায়গায় ভেটো দিয়ে এই ঐকমত্যটা পিছিয়ে দিচ্ছে কিনা। দেখুন, যেই দলটি গত 45 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়, 45-এর বেশি, প্রায় 50 বছর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়, যেই দলটি অতীতেও ক্ষমতায় ছিল, আবার মোটামুটি একটা ফেয়ার নির্বাচন যদি হয়, সেই দলটি ব্রুট মেজরিটি নিয়ে পাওয়ারে যাবে। সুতরাং তার পলিটিক্যাল ক্যালকুলেশনের সঙ্গে যেই দলটি অতীতে হয়তো নিজের মার্কায় 2টা বা 3টা আসন পেয়েছে, আর অন্যের সঙ্গে জোটবদ্ধ হলে হয়তো 10টা বা 15টা আসন পেয়েছে, এবং আগামীতে নির্বাচন হলেও তেমন কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই, তার ইকুয়েশন তো এক হবে না। আবার ধরুন, যে দলটি একেবারে নতুন গঠিত হয়েছে, সেই দলটির এখন নিবন্ধনের চ্যালেঞ্জ আছে, সেই দলটির রুট লেভেলে পৌঁছানোর চ্যালেঞ্জ আছে, জনগণকে সংগঠিত করবার চ্যালেঞ্জ আছে, ভোটের মাঠে একটা প্রভাব ফেলবার চ্যালেঞ্জ আছে। সো তাদের চাওয়া পাওয়ার সঙ্গে আবার অন্যদের চাওয়া পাওয়া মিলবে না, এটাই স্বাভাবিক। এটার মধ্যে আমি কোনো অন্যায় কিছু দেখি না। এবং যখন বিভিন্ন রাজনৈতিক দল একসাথে আলোচনায় বসে, তখন প্রত্যেকটা দলই কিন্তু তার নিজের দলের হিসাব নিকাশ এবং কৌশল থেকে কোনো কোনো প্রস্তাবে একমত হয়, কোনো কোনো প্রস্তাবে দ্বিমত হয়।
আপনি দেখুন বেশ কয়েকটি ব্যাপারে কিন্তু দলগুলো ঐক্যমতে পৌঁছেছে, ইনক্লুডিং বিএনপি। ফর এক্সাম্পল, 10 বছরের বেশি বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। আমরা দেখলাম 70 অনুচ্ছেদের ব্যাপারে এক ধরনের ঐক্যমত্যের সৃষ্টি হয়েছে। আমরা দেখলাম সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ, ঠিক আছে, ভোট কিভাবে হবে সেটা নিয়ে মতভিন্নতা আছে, বাট দুটো কক্ষ যে হবে এই ব্যাপারে কোনো ভিন্ন মত নেই। সংসদীয় যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে, সেখানেও আমরা মোটামুটি ঐক্যমত পৌঁছতে দেখলাম। আমরা দেখলাম ডেপুটি স্পিকারের পদও সম্ভবত বিরোধী দল থেকেই নেওয়ার ব্যাপারেও কোনো রকম আপত্তি হয়নি কোনো দল থেকে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অনেক বড় জায়গা। আমরা কেন আমাদের ব্লেসিংগুলোর দিকে ফোকাস করছি না? যেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেগুলোকে আমরা জুলাই চার্টারে রেখে বাকিগুলো তো প্রত্যেকটা দলই তার তার প্রতিশ্রুতি দিবে যে আমি ক্ষমতায় আসলে, ঠিক আছে, কেউ যদি মনে করে যে পিআর পদ্ধতিতে বাংলাদেশে সবচেয়ে ভালো রিপ্রেজেন্টেশন এনশিওর করা যায়, সে তার নির্বাচনী প্রচারণায় বলবে আমি যদি আগামীতে ক্ষমতায় যাই তোমরা আমাকে ভোট দাও, আমি পিআর পদ্ধতি করব। দেখুন মজাটা কি আমি আপনাকে বলি, 100টা নারী আসন করবার একটি প্রস্তাব, এটাও কিন্তু সবাই একমত হয়েছে। সেই 100টা নারী আসনে সরাসরি নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে ভিন্ন মত আছে। যেই দলগুলো নিম্নকক্ষে, মানে ইসলামী আন্দোলনের কথা আমি বলছি, নিম্নকক্ষে পিআর চাইছে, তারা কিন্তু বলছেন যে না, নারীদের ভোট সরাসরি নির্বাচনে হোক, কিন্তু তারা আস্থা রাখছে যে পিআর পদ্ধতিতে নিম্নকক্ষের নির্বাচন হবে এবং দলীয় প্রধান নির্ধারণ করবেন যে সেই 300 আসনে বা সেই যতগুলো আসন পায় আনুপাতিকভাবে সেই কয়টাতে কারা যাবে। আমি একটা কনস্টিটিউয়েন্সিতে কাজ করছি, আমি কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া 2-তে, আমাকে যদি এখন গাইবান্ধার এমপি হিসেবে দিয়ে দেয় বা খুলনার এমপি হিসেবে আমার দল আমাকে দেয়, আমি কিভাবে কাজ করব? এক, অথবা ধরুন পিআর পদ্ধতিতে আসলে কারো কোনো কনস্টিটিউয়েন্সি থাকবে না, তাহলে স্থানীয় সরকারের যে কাজগুলো, আমি জানি এটা স্থানীয় সরকারের কাজ, স্থানীয় প্রশাসনেরই করার কথা, কিন্তু বাংলাদেশের কালচার তো সেরকম না। একটা ব্রিজ ভাঙলে, একটা রাস্তা তৈরি করতে হলে ওরা কিন্তু এমপির কাছেই আসে। সো আমি আসলে বা আমরা আসলে বা সার্জিস নির্বাচিত হলে সার্জিস আসলে কোন আসন থেকে কাজ করবে? আমাদের ঢাকা কেন্দ্রিক রাজনীতি চিন্তা করলে তো হবে না। আমাদের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা জানে এমপি সাহেব হলো সমস্যা বলার জায়গা। সো সেই জায়গা থেকে আপনি এমপিদেরকে সরিয়ে আনলেন এবং দলীয় প্রধান যাদেরকে মনে করেন যে তিনি তার অনুপাতে যে কয়টা আসন পান সেই অনুযায়ী তিনি তাদেরকে দেবেন, তাহলে তো সেটা ওই এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী এমপিরা নির্বাচিত হলো, ডিফারেন্স তো হলো না কোনো। আচ্ছা সারজিদ আলম, আপনার কাছে যদি এই জুলাই সনদ নিয়ে কথা বলি, আপনারা বলছেন যে জুলাই সনদ ঘোষণা করে দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, এর জন্য আপনারা সম্ভবত 3 আগস্ট এনসিপি জুলাই সনদ দিব না, আমরা সেদিন জুলাই ঘোষণাপত্র আপনারা ঘোষণাপত্র 3 আগস্ট ঘোষণাপত্র দিবেন সম্ভবত শহীদ মিনারে। এটি নিয়ে কিন্তু এরই মধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিতর্ক দেখছি। অনেকে বলছেন যে আসলে এনসিপি এখন এই ঘোষণাপত্র দিতে পারে কিনা, তারা একটা এখন তো তারা তো একটা পার্টি গঠন করেছে, তারা রাজনৈতিক দল, তারা আসলে এই ঘোষণা দিতে পারে কিনা এবং তারাই কি আসলে এই জুলাই আগস্টকে কুক্ষিগত করার চেষ্টা করছে কিনা এই ঘোষণাপত্র দিয়ে? দেখুন, এনসিপি তো চায়নি যে এনসিপিকে কেন ঘোষণা দিতে হবে, মানে একটা অগস্টে একটা অভ্যুত্থান হয়েছে, আবার অগস্ট চলে আসছে, 1 বছর হয়ে যাচ্ছে, এখনো কেন এই অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে একটা জুলাই সনদ বা একটা জুলাই ঘোষণাপত্র আমাদের সামনে নিয়ে আসতে পারলো না? আমরা তো এটা দিতে চেয়েছিলাম ডিসেম্বর 31 তারিখে। তখন যখন সরকারের পক্ষ থেকে যোগাযোগ করে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলে অল্প একটা সময়, 1 মাসের মতো একটা সময় নিয়ে তারা চাইলো যে তারা এই ঘোষণাপত্র দিবে, তখন তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের কর্মসূচি আগের দিন প্রত্যাহার করে নিয়েছিলাম। তো এরপরে আমরা 15 দিন কেন, 1 মাস কেন, কয়েক মাস সময় চলে গিয়েছে, আবার নতুন করে জুলাই ফিরে এসেছে, এখন পর্যন্ত আমরা কোনো এখানে অগ্রগতি দেখতে পাইনি। আবার আপনি দেখবেন যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনটা করলাম, এই সময়ে একই সাথে আমাদের ওই দাবিটা কিন্তু তখন ছিল যে আমাদের এই জুলাই ঘোষণাপত্রটা সেদিন আসতে হবে, সেদিন আসেনি, 30 কর্মদিবস সময় নিয়েছে, সেই সময় পার হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু সরকারের দিকেই তাকিয়েছিলাম, আমরা চাচ্ছিলাম তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য করে পুরো দেশের সামনে একটা জুলাই ঘোষণাপত্র নিয়ে আসুক, জুলাই সনদ নিয়ে আসুক। দ্বিতীয়বারও সরকার তার কমিটমেন্ট রাখতে ব্যর্থ হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার কেন বারবার ব্যর্থ হচ্ছে এই কারণটাও সরকার কিন্তু আমাদের সাথে তুলে ধরেনি আমাদের সামনে। যদি ধরতো আমরা আমাদের জায়গা থেকে হয়তো চেষ্টা করতাম যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। কিন্তু দেখুন, আমাদেরকে একটু আগে আপনি এই কথা বলেছেন, আমাদেরকে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে দেখা হয় না, আমাদেরকে দেখা হয় আমরা এই অভ্যুত্থানের
সমন্বয়ক হিসেবে লড়াইয়ের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। সো আজকে না হোক, আজকে থেকে যত বছর পরেই হোক, যদি এই ঘোষণাপত্র না হয়, সনদ না হয়, তাহলে সবার আগে ওই দায়টা আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। সো আমাদের জায়গা থেকে অন্তত এই দায়টুকু রয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এই একটি ঘোষণাপত্র সামনে না নিয়ে আসতে পারে, আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে এই 5ই অগাস্ট হওয়ার আগে আমরা আমাদের জুলাই ঘোষণাপত্র পুরো বাংলাদেশের মানুষের সামনে দিয়ে দিব। ইভেন আমি আপনাকে আরেকটা জিনিস স্পষ্ট করে বলি, যদি আমরা 3 অগাস্ট দিতে চেয়েছি, তার আগে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এটি দিতে পারে, আমাদের আপত্তি থাকবে না, আমরা দ্বিতীয়বার দিতে চাইবো না। কারণ আমরা চাই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ফ্যাসিস্ট বিরোধী যারা শক্তি ছিল তাদের এই ঐক্যবদ্ধ একটা লড়াই সবসময় জারি থাকুক এবং এটার প্রতিফলন এই ঘোষণাপত্র এবং সনদেও ঘটুক। কিন্তু এটা গেল, আপা যে জায়গাগুলোতে কথা বললেন ওই জায়গাগুলোতে যদি একটু আসি, এটা সত্যি যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদের আপনি যদি দেখেন যে মাঠ পর্যায়ে সাংগঠনিক যে শক্তিটা, সেটা তুলনামূলক অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি। কিন্তু এটাও সত্যি যে স্থানীয় পর্যায়ে, আমি এটা বলবো না যে বিএনপির সেন্ট্রাল কমান্ড এটা বা বিএনপির সকল সেন্ট্রাল লিডারের এগেনস্ট এই অভিযোগ, নো, কিন্তু স্থানীয় পর্যায়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মানুষের ক্ষোভটাও অনেক বেশি। কারণ স্থানীয় পর্যায়ে তারা দলীয় কোনো নির্দেশনার তোয়াক্কা বিন্দু মাত্র না করে তারা তাদের জায়গা থেকে, কিন্তু আমি আমার উপজেলায় দেখছি যে চাঁদাবাজিতে জড়িয়ে পড়া, ক্ষমতার অপব্যবহার করা, সিন্ডিকেট করা, অবৈধ বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে রাষ্ট্রকে, সরকারকে ক্ষতিগ্রস্ত করে অংশগ্রহণ করা, বিভিন্ন অপরাধী আছে যাদেরকে অর্থের বিনিময়ে তাদের ছাড়ার জন্য সুপারিশ করা, আবার এমন অনেক নিরপরাধ মানুষ আছে যাদেরকে চাপে রাখার জন্য মামলায় ঢুকিয়ে দেয়া, এই কাজগুলো হচ্ছে। সো আমাদের জায়গা থেকে আসলে প্রত্যাশার জায়গা কোনটা, যে এই যে স্থানীয় পর্যায়ে তাদের যেন ওই জায়গাটুকুতে আরো স্ট্রং, তারা ব্যবস্থা নিচ্ছে, একেবারে বলবো না যে নিচ্ছে না, কিন্তু আরো স্ট্রং কমান্ড এবং ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়াটা ইম্পর্টেন্ট। আর আপনি যদি সনদের এখানে দেখেন, আমাদের ঐক্যমত্য কমিশনের যে মিটিংগুলো চলছে, হ্যাঁ, কিছু কিছু ছোট ছোট বিষয়ে ঐক্যমত্য হয়েছে, যেই বিষয়গুলোর ঐক্যমত্য হওয়া আসলে খুব বেশি একটা রাষ্ট্রের সংস্কারে প্রভাব ফেলবে না। কিন্তু আমরা যে বড় যে বিষয়গুলো দেখছি, ধরেন এনসিসি, গণপরিষদ, আমাদের উচ্চ কক্ষে যে পিআর, তারপর যদি দেখেন যে নারী আসনে নির্বাচনের যে পদ্ধতিটা, কিংবা আমাদের তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এইগুলো তো আমরা তাদেরকে দেখছি যে তারা মুখোমুখি দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে দাঁড় করিয়ে দিচ্ছে। ধরেন 10 বছরে তারা প্রধানমন্ত্রীর মেয়াদ মেনে নিয়েছে, খুবই ভালো কথা, আমরা তো ধন্যবাদ জানাতে চাই। কিন্তু যখন পরক্ষণে দেখি শর্ত জুড়ে দেওয়া হয়েছে এনসিসি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে এই সংস্কারের ক্ষেত্রে, তখন আমরা আমাদের জায়গা থেকে ব্যথিত হই। এটা সত্যি, জাস্ট এক মিনিট, এটা সত্যি যে বিএনপি এক সময় বিশাল বড় একটা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে এসেছে, কিন্তু আপনি যদি দেখেন সেটা কিন্তু আজকে থেকে 25 বছর আগের কথা। কিন্তু আপনি দেখেন 2009 সালেও কিন্তু আমরা বিশাল একটা আনএক্সপেক্টেড ফলাফল দেখেছি, বিএনপির বিপক্ষে গিয়েছে। তো এই 16-17 বছরে মানুষের চিন্তা ভাবনা, মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এই মুহূর্তে ইলেকশন হলে বিএনপি জিতবে না এরকম না, এটা আমরা কখনো বলবো না। এটা কারো বলা উচিত না যে আমি 250 সিট নিয়ে জিতবো, আবার কারো এটাও বলা উচিত না, আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি জিতবো না বা সে দাঁড়াইতেই পারবে না। 16-17 বছরে মানুষের চিন্তা ভাবনা, মেন্টালিটি, ইকুয়েশন অনেক পরিবর্তন হয়েছে। আমরা এটা মনে করি না যে কারো জন্য জেতাটা খুব বেশি সহজ হয়ে যাবে। আবার আসবো আপনার কাছে, আমি একটু রুমিন ফানা আপনার কাছে আসতে চাই। এই প্রশ্নটা আমিও করতাম স্যার, যদি তুল্য ব্যাপারটা, যে বিএনপির বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে বিভিন্ন জায়গায়, দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, এমনকি নারী নির্যাতনের অভিযোগ আমরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পাচ্ছি। সেখানে এই যে পরিবর্তনের প্রত্যাশা, বিএনপি আসলে কতটুকু মানে পূরণ করতে পারবে মানুষের, বা করতে পেরেছে? গত 10 মাসে আমি যেটা লক্ষ্য করেছি যে বিএনপি কিন্তু কোনো একটি ঘটনাতেও তার দায় এড়াবার চেষ্টা করেনি। তারা ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেওয়ার মধ্যে দিয়ে প্রায় 3000 কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তারা যে মেসেজটা দিতে চেয়েছে সেটা হচ্ছে, আওয়ামী লীগের সময় আমরা একটা ডিনায়াল সিনড্রোম দেখতাম, যে যাই হোক, ওবায়দুল কাদের সাহেব বলতেন অনুপ্রবেশকারী করেছে, আওয়ামী লীগের ছদ্মবেশে এসে বিএনপির লোকজন করেছে। এই ধরনের কোনো কথা আমরা 10 মাসে বিএনপির নেতাদের কাছ থেকে শুনি নাই। অর্থাৎ যেই জায়গাগুলোতে তাদের ব্যবস্থা নেওয়া সম্ভব তাদের পক্ষে তারা নিয়েছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে অভিযোগটি সার্জিস করলেন যে আমাদের নেতাকর্মীরা নানান রকম অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছে, চাঁদাবাজি তো একটা ফৌজদারি অপরাধ। তো লোকাল পুলিশ কি করছে, লোকাল প্রশাসন কি করছে, সরকার কি করছে? আমি যদি বলি যে সরকার এক ধরনের মানে পরোক্ষ প্রশ্রয় দিচ্ছে বিষয়গুলোতে,
সো দ্যাট বিএনপিকে যতটা সম্ভব মেলাইন করা যায়। হ্যাঁ, বিএনপির নেতাকর্মীরা যদি সেটিকে না বুঝে কাজটি করতে থাকে, এটার ফল বিএনপিকে সার্টেনলি ভোটের মাঠে ভোগ করতে হবে। হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নাই। বিএনপি নেতাকর্মীরা যদি মানুষের মন জয় করতে না পারে, যেটা তারেক রহমান সাহেব বারবার বলছেন তার স্পিচগুলোতে, যে মানুষের মন জয় করতে হবে। আপনারা মনে করবেন না যে এই নির্বাচন আওয়ামী লীগ নয় খুব সহজ নির্বাচন হয়ে যাবে। ইভেন আমার তো মনে আছে ব্রাহ্মণবাড়িয়াতে উনি যখন স্কাইপে যুক্ত হয়েছেন 5ই অগস্টের পরে, ব্রাহ্মণবাড়িয়ার একেবারে ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীরা ছিল সেই মিটিংয়ে। উনি কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন হবে কঠিনতম নির্বাচন। সো যার যার এলাকায় আপনি কিন্তু বিএনপি, আপনি কিন্তু তারেক রহমান, সুতরাং আপনার আচরণের উপর নির্ভর করবে বিএনপির আগামীতে দেশ পরিচালনার দায়িত্বে যেতে পারবে কি পারবে না। এখন একেবারে সেন্ট্রাল থেকে টপ লিডারশিপ থেকে যা যা করা দরকার বিএনপি করেছে। তারপরে যদি নেতাকর্মীরা সেটা পুরোপুরি ফলো করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সরকার কেন সেটা করছে না? এক, এনসিসির বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। এনসিসির গঠনটা যদি আপনি একটু লক্ষ্য করেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং 3 বাহিনী প্রধানকে রাখার কথা ছিল, হয়তো সেটা বাদ গেছে। এই যে একটা কমিটি গঠিত হলো, এই কমিটিটা কার কাছে জবাব দেবে? এই কমিটিটাতে জবাবদিহিতা থাকতে হবে। প্রধান বিচারপতি এটার পার্ট, কার কাছে যাবে? এবং আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা, তাতে কোনো সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে এই হাউস থেকে পাশ হয়ে আসতে পারবে? এটা একটা অসম্ভব কথা না? ডেফিনেটলি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমাকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমাদেরকে বলে যে এখানে বিরোধিতা করাটা বিরোধী দলের এক রকমের রাজনীতির অংশ। সুতরাং কোনো ডিসিশন এইখান থেকে বের হয়ে আসতে পারবে মনে হয় না। আর উচ্চকক্ষের ব্যাপারে আমি একটু বলি, পিআর পদ্ধতিতে কেন বিএনপি রাজি হচ্ছে না। উচ্চকক্ষে কাদের যাওয়ার কথা? উচ্চকক্ষে কিন্তু কোনো পলিটিক্যাল কর্মীর যাওয়ার বা নেতার যাওয়ার কথা না। উচ্চকক্ষে যাবে সমাজের জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী এবং সেই শ্রেণীর মানুষ যারা দেশকে কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু সেটা ভোটের মাধ্যমে তাদের পক্ষে আসা সম্ভব না। সো তারা যদি বিএনপি নমিনেটেডও হয়, তারা তো তাদের সেই স্বাধীন সত্তা রেখেই কাজ করবেন বলে আমরা আশা করি। সেই কারণেই তো উচ্চকক্ষ। স্যার, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, যদি একদম কোনো শেষ মন্তব্য থাকে। জি অবশ্যই। আবার হচ্ছে কিছু বিষয় আমি খুব আমার জায়গা থেকে জেন্টলি এবং রেসপেক্টফুলি দ্বিমত করতে চাই। সেটা হচ্ছে, এটা সত্যি কথা, এখানে সরকার একটা দায় আছে। স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা এভাবে একচ্ছত্রভাবে যদি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে, এখানে তো সরকারও দায় আছে। তারা যদি স্ট্রংলি স্টেপ নিতে পারতো, তাহলে তো এই জায়গা অন্তত কিছুটা কমে আসতো। কিন্তু প্রশাসনে আমি একটা জিনিস আমাদের জায়গা থেকে যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে প্রশাসনকে খুব বেশি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে স্থানীয়ভাবে পলিটিক্যাল যে দলগুলো, কারণ তাদের সাথে না ম্যান পাওয়ার আছে, ওইটার একটা ফোর্স আছে কিন্তু। আর এই যে প্রশাসন, এই যে আমলাতন্ত্রের যারা আছে সিভিল সার্ভিসে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, তারা তো বিগত 16 বছর ধরে তোষামোদ করে ভালো ভালো পদে গিয়ে এসেছে, ওই অভ্যস্ততা তাদের যায়নি। সো রাজনৈতিক নেতাকর্মীরা আবার কিছু ক্ষেত্রে না চাইতেও অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদের কাছে গিয়ে তোষামোদি শুরু করে দেয়, তাদের পক্ষে অযৌক্তিক হলেও কথা বলা শুরু করে দেয়। তবে আমরা স্থানীয়ভাবে কিছু কিছু বিএনপি নেতাকর্মীর এই ডমিনেটিং এবং প্রভাবিত করার মনোভাব দেখেছি। আপনি দেখবেন চট্টগ্রামের বিএনপির একটা ইউনিটের আহ্বায়ক এভাবে বলেছেন, হয় বিএনপির কথা শুনবে, না হয় ইউনোগিরি ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে। সো এই জিনিসগুলো না আমাদেরকে একটু শঙ্কায় ফেলে দেয়। আর আপনি যদি দেখেন যে আমরা যে এনসিসিটার কথা বলছি, এনসিসিতে কিন্তু সর্বশেষ যে বিষয়টা আসলো যে আপনার সকল প্রতিষ্ঠান ঢুকানোর আপাতত প্রয়োজন নেই। আপনার যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, ধরেন গুরুত্বপূর্ণ 3টা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, দুদক, পিএসসি, যেখান থেকে সরকারি চাকরি নিয়োগ হয়, এই 3টা প্রতিষ্ঠানে আপনি যদি এরকম একটা কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান এবং ওই প্রতিষ্ঠানের সদস্যরা নিয়োগ দেন, অন্তত এই জিনিসটুকু হবে যে একটা সরকার দল একচ্ছত্রভাবে যদি নিয়োগদাতা হয়, তারা তাদের জায়গায় তাদের মন মতো দলীয় প্রাধান্যে যাকে তাকে নিয়ে এসে নিয়োগ দিতে পারবে না। অন্তত বিরোধী দলের যে 1-2 জন থাকবে, তারা একটা দ্বিমত করবে। এখন যদি এমন হয় যে বিরোধী দলের কেউ অযৌক্তিক বিষয়ে দ্বিমত করছে, ডক্টর ইউনূসের মতো করেন, ওপেন করে দেন, পুরো বাংলাদেশের মানুষের জন্য লাইভ করে দেন। বাংলাদেশের মানুষের চাপে যে কেউ যদি যে কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে চায়, সেটা থেকে সঠিক পথে আসবে। আর আরেকটা জিনিস জাস্ট বলি, সেটা হচ্ছে কি, এই যে উচ্চ কক্ষে যেটা পিআর, দেখেন এগ্রি করি যে উচ্চ কক্ষে জ্ঞানী গুণী বিজ্ঞ মানুষরা আসবে যারা নির্বাচনের মাধ্যমে আসতে পারবে না, কিন্তু সেখানে যদি পিআর হয়, আমরা তো ওই প্রত্যাশা করছি না। বাংলাদেশের কালচার একবারে ভালো হয়ে গিয়েছে যে ওই
জায়গাটার বেস্ট মানুষটাকে নিয়ে আসা হবে, তখন যে জিনিসটা আসলে হবে সেখানে হচ্ছে ওই জায়গার অনেকগুলো যে অপশন থাকবে তার মধ্যে যে আমার দলীয় তাকে আনা হবে। তো এই ক্ষেত্রে আমরা এই জন্য চাচ্ছি যে ওইখানে আবার দলীয় কোটা, যেটা হচ্ছে আসন নিম্নকক্ষের আসন, ওই রেশিওতে যদি হয় তাহলে দলীয় কোটার ভিত্তিতে হচ্ছে, যেটা আলটিমেটলি কোনো লাভ নাই। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে চাই এটা যেন অন্ততপক্ষে পিআর দিয়ে হয়। তাহলে আরেকটা কাজ হবে, যেই মানুষরা বাংলাদেশে পিআর চাচ্ছে এটা বাংলাদেশে কতটুকু অ্যাপ্লিকেবল বাস্তবতা আছে ওইখান থেকে একটা প্রমাণ আসবে। একদম শেষ সময় আছে, বেশ রুমিন ফারহান, আপনার কাছে জানতে চাইবো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার কথা, এটা মোটামুটি এক ধরনের বিএনপি প্রস্তুতি নেওয়া শুরু করেছিল, এবং এখন কি আপনারা বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমরা এখনো আশা করতে চাই, বিশ্বাস শব্দটা অনেক ভারী, আমরা এখনো আশা করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং আমরা সার্বিক পরিস্থিতি আমরা সকলেই পর্যবেক্ষণ করছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা অর্থনীতির অবস্থা পর্যবেক্ষণ করছি, রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করছি। তাতে আমাদের যেটা মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়া ছাড়া সরকারের হাতে খুব বেশি কোনো অপশন থাকবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা, যিনি অত্যন্ত স্বচ্ছন্দ বোধ করেন বিদেশি গণমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দিতে, এবং তারাও ওনার সঙ্গে খুবই কর্ডিয়াল আচরণ করেন, কিন্তু ওনার শেষ দুটো সাক্ষাৎকার বিবিসিতে একটা দেখলাম, আরেকটা হলো কালকে ইকোনমিস্টে সাক্ষাৎকার নয়, একটা প্রতিবেদন এসছে দুদিন আগে। তো সেই জায়গাগুলোতেও কিন্তু নির্বাচনের কথা এসছে, এবং আইএমএফ তার তৃতীয় এবং চতুর্থ কিস্তির লোন দিচ্ছে, ছাড়ছে, যখন লন্ডনে একটা ইলেকশনের রোড ম্যাপের মতন সময়ে টেন্টেটিভ টাইম ঘোষণা করা হয়েছে। তো সকল কিছুর বিবেচনায় কেবলমাত্র তো মাঠে বা দেশের অভ্যন্তরের প্রেশার নয়, আন্তর্জাতিক চাপও আছে নির্বাচনের জন্য। সো আমার মনে হয় না যে এটা ফেব্রুয়ারির বাইরে যেতে পারবে। আমাদের সময় শেষ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, স্বাধীন সংলাপ থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।